কংগ্রেসেবল নন বেলেবল অফেন্সের এই মুহূর্তে ভারতবর্ষের বিএনএসএ বলাই আছে 7 বছর জেল। আর মুখ্যমন্ত্রী যেহেতু পদাধিকারী, তিনি যেহেতু ক্ষমতার অপব্যবহার করেছেন, বাড়তি 2 বছর অর্থাৎ 9 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু কালকের মামলায় রেহাই পাবে না, তার পদও চলে যেতে পারে। আবারও আইপ্যাক মামলার শুনানি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হতে পারে বলে আপনি মনে করেন? দেখো, যা প্রাথমিকভাবে আইনের পরিভাষায় আমি এর আগেও বারবার বলেছি, আবারও বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী ইডি, যেই ইডি PLMA প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে কিছু বেআইনি টাকা পয়সা লেনদেনের লেজটা খোঁজে, এবং এই লেজটা খুঁজতে গিয়েই মানি লন্ডারিং এ তদন্ত করতে গিয়ে চট করে নাম উঠে আসে এই আইপ্যাক, যাকে আমরা এতদিন জানতাম ভোট কৌশলী সংস্থা। এবং সেই সংস্থা যেটা তৃণমূলকে ভোট কৌশলের পরামর্শ দেয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। অভিযোগ এমনও, এই সংস্থার মাধ্যমে এই বেআইনি কয়লা পাচারের টাকা সরাসরি তৃণমূল নির্বাচনী প্রক্রিয়ায়, যেটা গোয়াতে হয়েছিল বা ত্রিপুরাতে হয়েছিল, সেই ভোটে নাকি কোটি কোটি টাকা ব্যবহার করেছে। এবার প্রশ্নটা হলো, তারা তো বেসরকারি একটা সংস্থা, তাদের কাছে রেড করতে এসেছে PLM অ্যাক্টে। তাহলে PLM অ্যাক্টে, সেই PLM অ্যাক্টের রেড, যেই PLM অ্যাক্টে 2020 সালে CBI FIR ফাইল করেছিল অভিষেক ব্যানার্জি এবং তার স্ত্রী রুচিরার বিরুদ্ধে, মনে আছে তো, যিনি তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। এবার প্রশ্নটা হলো যে এই PLM অ্যাক্টে যখন মামলা হলো এবং ইডি যখন আইপ্যাক সংস্থার অফিস এবং বাড়িতে সার্চ করলো, আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সংবিধানের 164 ধারা অনুযায়ী গভর্নমেন্টের সর্বোচ্চ নেত্রী, তাই তো, তিনি তো ইলেক্টেড, রাষ্ট্রপতির মতো তিনি তো সিলেক্টেড নয়, তিনি হচ্ছেন রাজ্যের সংবিধানের সর্বোচ্চ হাইয়েস্ট এক্সিকিউটিভ অথরিটি, তাই তো, তার হাতে পুরো ক্যাবিনেটের দায়িত্ব। এমনকি তিনি ক্যাবিনেটের কোন মিনিস্টার বেআইনি কাজ করলে তার কালেক্টিভ রেসপন্সিবিলিটি, তার CM তিনি। এবার তিনি যখন এই রেড চলছে, তিনি দেখলাম সরকারের মুখ হয়েও তিনি সরাসরি চলে গেলেন বন্দুকধারী মানে পুলিশ বাহিনী নিয়ে, এবং মুখ্য সচিব, DGP এদের প্রত্যেককে নিয়ে চলে গেলেন। তিনি গিয়ে শুধু যাননি, ইডি CBI কে কাজে বাধা দিলেন, যেগুলো সংবিধানের IPC তৎকালীন 186, যেটা এই মুহূর্তে BNSA 221, যেখানে বলা আছে অবস্ট্রাকশন টু পাবলিক সার্ভেন্ট ইন ডিসচার্জ অফ পাবলিক ফাংশন, অর্থাৎ সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া, কিংবা IPC 201, যেটা BNSA 238, সামওয়ান হাইডস অর ডিস্ট্রয় এভিডেন্স অফ এ ক্রাইম, তথ্য প্রমাণ লোপাট করা, কিংবা IPC 353, যেটা BNSA 132, কিংবা IPC 332, যেটা BNSA 224, কিংবা IPC 333, যেটা BNSA এই মুহূর্তে 121, যাতে সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া, তথ্য প্রমাণ লোপাট করা, যা এন্টায়ারলি দাঁড়ায় কংগ্রেসেবল নন বেলেবল অফেন্স, তাই তো। কংগ্রেসেবল নন বেলেবল অফেন্সের এই মুহূর্তে ভারতবর্ষের BNSA বলাই আছে 7 বছর জেল। আর মুখ্যমন্ত্রী যেহেতু পদাধিকারী, তিনি যেহেতু ক্ষমতার অপব্যবহার করেছেন, বাড়তি 2 বছর অর্থাৎ 9 বছরের সশ্রম কারাদণ্ড। এইবার প্রশ্নটা হলো যে তিনি 5 জনের বেশি অস্ত্রধারী ফোর্স নিয়ে যেহেতু ধমকে চমকে ইলেকট্রনিক এভিডেন্স, ফিজিক্যাল এভিডেন্স নিয়ে এসছেন, তাতে ডাকাতির মামলাটাও কিন্তু রুজু হয়েছে, তাই তো। আমরা ওখানে দেখলাম যে ডাকাতির মামলাটা মাননীয় ইডি আধিকারিকরা সুপ্রিম কোর্টে কিন্তু মানে ওই সওয়াল জবাবে উঠে এসেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধান মেনে কোথাও যদি কেউ বলপূর্বক 5 জনের বেশি লোক নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে বলপূর্বক কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু লোপাট করেন, তুলে নিয়ে আসেন, সেটা কিন্তু ডাকাতির মামলা হিসেবে দেখা হয়। এটা কিন্তু অ্যাড হয়েছে। ফলে আজকে পুরো বিষয়টা দাঁড়িয়ে গেছে, পুরো বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, CM রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার ক্ষমতা অপব্যবহার করেছেন। শুধু তাই নয়, তিনি এক্সিকিউটিভ পার্ট, পুলিশ, মুখ্য সচিব, DGPর মতন সংবিধানের পোস্টগুলোকে ব্যবহার করেছেন তার দলীয় কার্যসিদ্ধির জন্য, তথ্য প্রমাণ লোপাট করার জন্য, যেটা ঠিক বেশ কিছু বছর আগে আমরা দেখেছিলাম রাজীব কুমারের অ্যারেস্ট করতে আসা, রাজীব কুমারের বাড়িতে তল্লাশি করতে আসার জন্য CBI কর্তাদের তিনি প্রভাব খাটিয়ে অ্যারেস্ট করিয়েছিলেন, বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন। ঠিক একইভাবে এই কাজটা করেছেন। এবার কিন্তু তার পার পাওয়ার সুযোগ নেই, কারণ যে মামলাগুলোর ধারাগুলো তোমাকে আমি বললাম, সেই ধারাগুলো কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
তিনি বাঁচবেন না, বরং তার প্রভাব খাটিয়ে তিনি এই কাজটা করেছেন বলে বাড়তি তার কিন্তু শাস্তির প্রভিশনও বিএনএসে আছে। কালকে হিয়ারিং এ কি শাস্তি হতে পারে আপনার কি মনে হয়? দেখো, প্রথম হিয়ারিং আমরা দেখলাম সমস্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে, ঠিক যেভাবে শাহজাহানকে ধরতে গিয়ে ইডি আধিকারিকরা মার খাওয়ার পরেও ইডি আধিকারিকদের বিরুদ্ধে 147, 48, 307, ইউপিএ অ্যাক্টে 393, ডাকাতির ধারা, শ্লীলতাহানি, রেপ এইসব মামলা দিয়েছিল। এই ধরনের মামলাগুলো কিন্তু পুরোটাই নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট, এবং সব ডকুমেন্টস যেগুলো সিএম সিজ করে সরকারি লোকদের দিয়ে সিজ করিয়ে, পুলিশ দিয়ে সিজ করিয়ে দলীয় গাড়িতে, তার দলের কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন এটা তার দলের ফাইল ছিল। দলের ফাইল। আচ্ছা বলো দেখি, তৃণমূল নেতাদের ফাইল পত্র সব, দলের ফাইল পত্র সব অন্যের বাড়িতে পাওয়া যায় কেন? এই যে কথাগুলো, তৃণমূল নেতাদের অফিসিয়াল কাগজপত্র অন্যের জায়গায় থাকে, অন্যের অফিসে লুকোনো থাকে, এটাই তো সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার। দ্বিতীয়, যদি থাকেও বা ধরো থাকলো, আইনের মতন চলুক। আপনি কেন সিএম হিসেবে আপনার ওই পদমর্যাদা ভুলুণ্ঠিত করে আপনি এই কাজটাতে বাধা দিতে গেলেন? এই প্রশ্নটা কিন্তু আগামীতে উঠবে, এবং এটা সাংঘাতিক একটা প্রশ্ন। আমি তোমায় বলছি, এই মামলায় কিন্তু সিএম এর পার পাওয়ার সুযোগটা নেই নেই নেই, এবং সুপ্রিম কোর্ট প্রথম দিনের শুনানিতে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় দিনের শুনানিতে ইডি আধিকারিকদের তরফ থেকে যাই প্রস্তুতি থাকুক না কেন, কপিল সিব্বল ব্যাক গিয়ার মেরেছিল। এই যে ব্যাক গিয়ার মারাটা, ডিএ মামলা তো আমরা দেখেছিলাম কপিল সিব্বলের পেট ব্যথা, মাথা ব্যথা, বউয়ের শরীর খারাপ, এইসব বলে বলে টাইম কিল করছিল। এটা টাইম কিল। যদি সরকার পক্ষ টাইম কিল না করে, কালকে সওয়াল জবাবটা সুস্থভাবে হতে দেয়, কলকাতা হাইকোর্টের মতো চিৎকার চেঁচামেচি জুড়ে না দেয়, তাহলে আমি বলছি সিএম কিন্তু কালকের মামলায় রেহাই পাবে না, তার পদও চলে যেতে পারে। সমাজ মাধ্যমে